এমন একটি আইল্যান্ড যেখানে এত বেশি গোল্ড আর ট্রেজার মজুদ রয়েছে যে সেটা পুরো পৃথিবীর দারিদ্র্য দূর করে দিতে পারে। কিন্তু সেখানে এত বেশি ডেঞ্জারাস ট্র্যাপ বিছানো রয়েছে যে কেউ জীবিত ফিরে আসতে পারেনি। এই অ্যাডভেঞ্চারাস গল্পের শুরু হয় ইন্দোনেশিয়ার একটি আইল্যান্ডকে দেখিয়ে, যেখানে কয়েকজন গ্যাংস্টারের টিমকে অনেক বেশি খুশি দেখা যাচ্ছিল। আসলে ফরেস্টের ভেতরে সার্চ করার সময় তারা কিছু অদ্ভুত জিনিস খুঁজে পেয়েছিল। এই জিনিসগুলো ছিল অনেক বেশি এনশিয়েন্ট, যেগুলোর ব্ল্যাক মার্কেটে অনেক বেশি দাম রয়েছে। আর সেই কারণেই তারা এত বেশি হ্যাপি ছিল যে এগুলো বিক্রি করে তারা অনেক টাকা কামাতে পারবে। এখন এই জিনিস পাওয়ার সেলিব্রেশনই তারা করছিল। তাদের মধ্যে একজন লোক পাশে টয়লেট করতে চলে যায়, কিন্তু ট্র্যাভেল করতে করতে হঠাৎ সে মাটির ওপর একটি মাস্ক দেখতে পায়। মাস্কটি আয়রনের তৈরি ছিল এবং এই সময়ে এই ধরনের মাস্ক ব্যবহার করা হয় না। লোকটি ভাবতে থাকে, এখানে এটা কিভাবে এলো? এরপর সে সেই জায়গা থেকে একটু সামনে এগিয়ে এক্সপ্লোর করতে থাকে। তখনই সে পাহাড়ের মাঝখানে একটি ছোট টানেল দেখতে পায়। এখন গ্যাংস্টারের মনে একদম কিউরিওসিটি তৈরি হয়ে যায় যে এর ভেতরে কি থাকতে পারে। তাই সে তার কম্প্যানিয়ন্সকে ইনফর্ম না করেই সেই ছোট কেভের ভেতরে ঢুকে যায়। তার ধারণা ছিল এখানে আরও অনেক এনশিয়েন্ট জিনিস থাকতে পারে এবং সেই সব জিনিস সে একাই নিজের কাছে রাখবে। কিন্তু ভেতরে এন্টার করতেই লোকটি একদম অবাক হয়ে যায়, কারণ বাইরে থেকে কেভটি ছোট মনে হলেও ভেতরটা অনেক বড়। সেখানে আলাদা আলাদা তার চেম্বার ছিল, যেন কেউ এগুলো তৈরি করেছে। কিন্তু তখনও লোকটি বুঝতে পারেনি যে সে কত বড় ভুল জায়গায় এসে পড়েছে। হঠাৎ লোকটি যেই পা বাড়ায়, তখনই মাটি একদম ধসে যেতে শুরু করে। মনে হচ্ছিল ঠিক সেই জায়গার নিচেও একটি চেম্বার রয়েছে। লোকটির পা নিচে চলে গিয়েছিল এবং সে চিৎকার করতে থাকে, কিন্তু অবভিয়াসলি তাকে হেল্প করার মতো সেখানে কেউই ছিল না। বেচারা সেই গর্তের ভেতরে পড়ে যায় এবং সবকিছু একদম ব্ল্যাঙ্ক হয়ে যায়। সেটা কি ছিল? এই অজানা জিনিসটা কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। এবার এভাবেই অনেক বছর কেটে যায় এবং আমরা একই আইল্যান্ডে কিছু এক্সপ্লোরারকে দেখতে পাই। সেই এক্সপ্লোরার্সের মধ্যে সোলজারও ছিল। তাদের দেখে মনে হচ্ছিল তারা এই ট্রেজারের সন্ধানে এসেছে, যেটা এই আইল্যান্ডে বছরের পর বছর ধরে লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু অ্যাকচুয়াল রিয়ালিটি ছিল, এই আইল্যান্ডে কি পাওয়া যেতে পারে সে সম্পর্কে তাদের কারোই কোনো আইডিয়া ছিল না। তাদের মধ্যে বেন নামের একজন বিজনেসম্যান ছিল, যে অনেক রিচ। সে এখানে তার গার্লফ্রেন্ডের সঙ্গে শুধু এই কারণে এসেছিল যে ওয়ার্ল্ড ওয়ার ২ এর সময় যখন এখানে যুদ্ধ হয়েছিল, তখন জাপানিজ আর্মি এই আইল্যান্ডে অনেকগুলো বাংকার তৈরি করেছিল। আর অবভিয়াসলি সেগুলোর ভেতরে অনেক এনশিয়েন্ট জিনিস থাকতে পারে। আর বেনের শখ ছিল পুরনো জিনিসের কালেকশন জমা করা। সে একজন ক্যাপ্টেন এবং অনেকগুলো সোলজারকেও টাকা দিয়েছিল যাতে তারা তার প্রোটেকশন করতে পারে। এছাড়াও জেসিকা নামের একজন আর্কিওলজিস্ট তার সঙ্গে ছিল, যে এই রিসার্চে তাকে হেল্প করবে। এই মুহূর্তে তারা শুধু এক্সপ্লোর করছিল, কারণ এখনও তারা কিছু খুঁজে পায়নি। ক্যাপ্টেন তার সোলজার্সদের সঙ্গে পুরোপুরি নিশ্চিত করছিল যে তারা বেন এবং তার গার্লফ্রেন্ডকে কোনোভাবেই এই আঘাত পেতে দেবে না। যাই হোক না কেন, তারা তাদের প্রোটেকশন করবেই। তাই সব সোলজার্স তাদের ক্যাপ্টেনের দেওয়া কমান্ড ফলো করে আলাদা আলাদা ডাইরেকশনে চলে যায়। কিন্তু তখনই হঠাৎ এক জায়গা থেকে কোনো সোলজারের চিৎকারের আওয়াজ আসে। এটা দেখে সবাই একদম চমকে যায় এবং তাকে বাঁচানোর জন্য সামনে এগিয়ে যায়। কিন্তু পরে দেখা যায় একটি কেভের ভেতর থেকে একজন মানুষের স্কেলেটন বেরিয়ে আসছে। বেন এবং তার গার্লফ্রেন্ড অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু পরে জানা যায় এটা তৃতীয় সোলজারের একটা জোক ছিল। তার কিছুই হয়নি, সে শুধু সবাইকে ভয় দেখানোর চেষ্টা করছিল। ক্যাপ্টেন এই ব্যাপারটা একদম পছন্দ করেনি এবং সেই সোলজারকে বকাও দেয়। কিন্তু এখানে কথা বলতে বলতে তারা একটি বাংকারও খুঁজে বের করেছিল। তাই এখন বেন জেসিকাকে বলে যে তোমার ভেতরে যাওয়া উচিত, যাতে কিছু ইম্পর্টেন্ট জিনিস পাওয়া যায়। কিন্তু জেসিকা সেই জায়গায় যেতে একটু ভয় পাচ্ছিল। এই কারণে বেন ক্যাপ্টেন এবং সোলজার্সকে বলে, তোমরা বাইরে থাকো, আমি নিজেই জেসিকার সঙ্গে ভেতরে গিয়ে তাকে হেল্প করব। ভেতরে গিয়ে যতগুলো ইউনিক জিনিস ছিল তারা দুজন সেগুলো এক্সপ্লোর করতে থাকে। আর বাইরে ক্যাপ্টেন এবং সোলজার্সের মধ্যেও কথা চলছিল যে বেন এখানে শেষ পর্যন্ত কেন এসেছে। নিজের জীবন রিস্কের মধ্যে ফেলে এত দূরে আসা শুধু একটা বাংকারের জন্য, এটা একদম বোকামি। এদিকে বাংকারের ভেতরে বেন এবং জেসিকা সার্চ করতে করতে দুইজন সোলজারের ডেড বডি খুঁজে পায়। তারা পুরোপুরি স্কেলেটন হয়ে গিয়েছিল, আর তাদের ব্যাজেস দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল তারা দুজন জাপানিজ সোলজার ছিল। জেসিকা সবকিছু এক্সপ্লোর করার পর শুধু এতটুকুই বলে যে তারা ক্লোজে পৌঁছে গেছে।
কিন্তু সে বেনকে আর বেশি ডিটেলস জানায় না এবং তাকে নিয়ে বাইরে চলে আসে। তাদের আরও একটু এক্সপ্লোর করতে হবে যাতে এমন একটি পারফেক্ট স্পট পাওয়া যায় যেখানে সেই অজানা জিনিসটি রয়েছে যার জন্য জেসিকা এখানে এসেছে। এরপর ট্র্যাভেল করতে করতে আমরা সেই আইল্যান্ডের দৃশ্য দেখতে পাই, যেটা ছিল একদম নির্জন। সেখানে এত বেশি গাছপালা ছিল যা কোনো সোলজারের হাইড করার জন্য পারফেক্ট। আর এই কারণেই ওয়ার্ল্ড ওয়ার ২ এর সময় জাপানিজরা এই আইল্যান্ড বেছে নিয়েছিল। এখান থেকে তারা এনিমিদের ওপরও নজর রাখত এবং খুব সহজেই অ্যাট্যাক করতে পারত। এখন তারা সবাই ট্র্যাভেল করতে করতে একটি অনেক পুরনো মাইনিং এরিয়ার কাছে পৌঁছায়। সেই মাইনিং এরিয়া অনেক বছর পুরনো ছিল এবং পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ তারা সেই মাইনিং এরিয়ায় ঠিক নিচে একটি ডোর দেখতে পায়। এই ডোর কতটা ভেতরে যায় এবং ভেতরে কি রয়েছে সেটা ছিল পুরোপুরি রহস্য। ক্যাপ্টেন সাজেস্ট করে হয়তো আমাদের ভেতরে যাওয়া উচিত নয়, কিন্তু বেন একদম কিউরিয়াস হয়ে গিয়েছিল। তার যে কোনোভাবেই ভেতরে গিয়ে দেখতে হবে যে সেখানে কি জিনিস রয়েছে। যদি কোনো এনশিয়েন্ট জিনিস থাকে তাহলে সে সেটা নিজের কাছে রেখে দেবে। ক্যাপ্টেন একদম হেল্পলেস ছিল। বেন যা বলবে তাকে সেটাই করতে হবে। এখন সবাই সেই মাইনিং এরিয়ার ভেতর দিয়ে অবশেষে সেই ডোরের কাছে পৌঁছে যায়। ক্যাপ্টেনের সোলজার্স যে কোনোভাবে সেই ডোর ওপেন করে ফেলে, মানে এখন তাদের সবাই ভেতরে গিয়ে এক্সপ্লোর করার জন্য রেডি। কিন্তু তখনই হঠাৎ ওপরের দিক থেকে অনেকগুলো গ্যাংস্টার ফায়ারিং করতে শুরু করে। সেখানে এত বেশি কিওটিক পরিস্থিতি তৈরি হয় যে সবাই মাইনিং এরিয়ার ভেতরে দৌড়ে যায়। ক্যাপ্টেনের সোলজার্সরাও পাল্টা অ্যাটাক করছিল, কিন্তু বেন, জেসিকা এবং তার গার্লফ্রেন্ডের জীবন বাঁচানোই তাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল। এখন প্রায় সবাই যখন মাইনিং এরিয়ার ভেতরে চলে গেছে, তখন গ্যাংস্টার্স সেখানে একটি গ্রেনেড ছুড়ে দেয়। গ্রেনেড এত দ্রুত ব্লাস্ট করে যে সেখানকার এন্ট্রেন্সটাই উড়ে যায়। ক্যাপ্টেনের একজন সোলজার তাদের বাঁচাতে গিয়ে সেখানেই চাপা পড়ে যায়। সেই এক্সপ্লোশনে মাইনিং এরিয়ার অর্ধেকেরও বেশি ধসে পড়ে। মানে অবভিয়াসলি তারা সবাই এখন এই এরিয়ার ভেতরে আটকে গেছে। কিন্তু এখনও বোঝা যাচ্ছে না যে গ্যাংস্টার্স কিভাবে তাদের লোকেশন জানতে পারল। তারা শেষ পর্যন্ত কেন তাদের ওপর অ্যাটাক করল সেটাও একদম রহস্য থেকে যায়। কিছুক্ষণ পর সবাই জ্ঞান ফিরে পায় এবং দেখে তাদের কতজন আহত হয়েছে। ক্যাপ্টেনের একজন সোলজার আহত হওয়ার কারণে প্রায় মারা যাওয়ার অবস্থায় ছিল। তাই এখন সবাই জিজ্ঞেস করতে শুরু করে এটা কিভাবে হলো। এই মোমেন্টে অনেক ভাবার পর বেন অবশেষে একটি সত্যি সবাইকে বলে দেয়। সে বলে, অনেক বছর আগে আমার ফাদারও এই আইল্যান্ডে এসেছিলেন এবং তার ধারণা ছিল এখানে বিশাল পরিমাণ গোল্ড এবং ট্রেজার রাখা আছে, কিন্তু আজ পর্যন্ত কেউ সেটা খুঁজে পায়নি। এই কারণেই এই ব্যাপারটা শুধু বেন এবং জেসিকাই জানত যে এই আইল্যান্ডে ট্রেজার রয়েছে। আর এটাও একটা রিজন ছিল যে তারা সবাই এখানে এসেছে। বেন আন্দাজ করে হয়তো যেসব গ্যাংস্টার তাদের উপর অ্যাটাক করেছে তারাও এই সিক্রেট সম্পর্কে জানে। আর এই কারণেই তাদের সবার জীবন এখন বিপদের মধ্যে পড়ে গেছে। এখন ক্যাপ্টেন এই কথায় অনেক অ্যাংরি হয়ে যায়, কারণ বেন আগে এই বিষয়গুলো বলেনি। আর এখন এই কেওটিক পরিস্থিতি তার কারণেই তৈরি হয়েছে। ক্যাপ্টেনের খুব খারাপ লাগছিল, কারণ তার একজন সোলজার মারা গেছে। আর এখন ক্যাপ্টেন ডিসাইড করে সে তার পিপলদের নিয়ে এখান থেকে চলে যাবে। যাই হোক না কেন, সে বেনের সঙ্গে আর থাকতে পারবে না। বেন এবং জেসিকা এই কথা বুঝতে পেরেছিল। কিন্তু ফিরে যাওয়ার পথ ইতিমধ্যেই বন্ধ হয়েছে। সেখানে বড় বড় পাথর পড়ে গেছে, মানে তাদের বাইরে বের হওয়ার জন্য অন্য কোনো ওয়ে খুঁজতে হবে। ক্যাপ্টেন এবং বাকি সোলজার্স সবাই সামনে এগিয়ে চারপাশে দেখতে থাকে। হঠাৎ তারা সামনে একটি রাস্তা দেখতে পায়। এখন দেখতে গেলে কেভটি ছোট মনে হচ্ছিল, কিন্তু যখন তারা সেই পথের দিকে এগিয়ে যায় যেটা নিচের দিকে যাচ্ছিল, তখন বোঝা যায় যে এটা শুধু এই কেভের বিগিনিং। ভেতরে একটি অনেক বড় বাংকার তৈরি করা হয়েছিল। শেষ পর্যন্ত সেখানে কি কি অদ্ভুত জিনিস থাকতে পারে কিছুক্ষণের মধ্যেই জানা যাবে। ক্যাপ্টেন এবং সোলজার্সের পেছনে সবাই একদম ভয় পেয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। এখন সেই সিঁড়ি দিয়ে নামার পর তারা একটি উডেন ব্রিজের ওপর এসে পড়ে। প্রথমে মনে হয়েছিল ব্রিজটা ভেঙে যাবে, কিন্তু এখনও সেটা একদম স্ট্রং ছিল। তাদের পা পড়তেই হঠাৎ সেখানকার লাইটস অন হয়ে যায়। ক্যাপ্টেন সবাইকে থামতে বলে, কারণ এখানে এনিমি থাকতে পারে। বড় বড় ফ্ল্যাগসও লাগানো ছিল জাপানিজ গভর্নমেন্টের, যেগুলো অনেক বছর আগের। কিন্তু ক্যাপ্টেন বুঝতে পারছিল না, যদি এগুলো এত বছরের পুরনো হয় তাহলে এই লাইটস নিজে থেকে অন হলো কিভাবে। এতদিন পর্যন্ত কোনো জেনারেটর ঠিক থাকতে পারে না, মানে অবশ্যই কেউ না কেউ তাদের ওপর নজর রাখছে এবং তাদের সাবধানে থাকতে হবে। ক্যাপ্টেন ধীরে ধীরে সামনে এগিয়ে যায় এবং সেই উডেন ব্রিজ ক্রস করে ফেলে। এরপর হঠাৎ তাদের টিম এমন একটি চেম্বারে পৌঁছে যায় যেটা দেখতে কোনো স্টোর রুমের মতো ছিল। সেখানে অনেকগুলো মেডিসিন রাখা ছিল
এবং এমন মাস্কও ছিল যেগুলো নর্মাল ওয়ার্কাররা ব্যবহার করতে পারে না। এগুলো কোনো সায়েন্টিস্ট অথবা এক্সপেরিমেন্টের অংশ বলে মনে হচ্ছিল। আরও একটু সার্চ করার পর তারা ফটোগ্রাফসের পাশাপাশি কিছু ডকুমেন্টসও পায় সেই এক্সপেরিমেন্টের, যেগুলো জাপানিজ গভর্নমেন্ট তাদের সঙ্গে করত যারা ধরা পড়ত। তো মানে তাদের ওপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট এবং টর্চার করা হতো। একভাবে দেখলে তারা সেখানে সেই সব ডকুমেন্টস পেয়ে গিয়েছিল যেগুলো ওয়ার্ল্ড ওয়ার ২ এর সময় জাপানিজ গভর্নমেন্ট কি করত সেটা দেখাচ্ছিল। তাদের পুরো প্ল্যান, তারা কিভাবে অ্যাটাক করবে এবং সামনে কি করবে। কিন্তু ক্যাপ্টেন এই জিনিসগুলোর ওপর একদম ট্রাস্ট করছিল না। সে বিশ্বাসই করতে পারছিল না যে জাপানিজ সোলজার্স এই জায়গাটা এত বড় ট্রেজার লুকিয়ে রাখার জন্য ব্যবহার করবে। সে বলে হয়তো পুরো ইনফরমেশনটাই ভুল, এবং সে বেন ও জেসিকার সঙ্গে একদম যাবে না। এখন আমাদের আরেকজন সোলজারকে দেখানো হয় যে তার ক্যাপ্টেনের কমান্ড অনুযায়ী সেখানে নজর রাখছিল। তখনই হঠাৎ সেই সোলজার অনুভব করতে পারে ঠিক তার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে যেই হোক, তার মুখে মাস্ক ছিল এবং সে অদ্ভুত সব মুভমেন্ট করছিল। কিন্তু সোলজার যেই পেছনে ফিরে তাকায় তখন সে সেখান থেকে গায়েব হয়ে যায়। সে যেই হোক না কেন, এতটুকু পরিষ্কার হয়ে যায় যে এই পুরো কেভের ভেতরে তারা একা নয়। এখন ধীরে ধীরে সেই সোলজার্সদের মধ্যে টেনশন বাড়তে থাকে এবং অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। সবাই জানতে চাইছিল শেষ পর্যন্ত এটা কোনো জায়গা এবং যে ট্রেজারের কথা তারা বলছে সেটা সত্যি কিনা। তখন জেসিকা বেনের দিকে তাকিয়ে তাকে সব ট্রুথ বলতে বলে, যদিও বেন এখনও কিছু রিভিল করতে চাইছিল না। কিন্তু জেসিকা ক্যাপ্টেন এবং সোলজারসদের সব সত্যি বলে দেয়। সে বলে এই পুরো জায়গা কোনো মাইনিং এরিয়া নয়, এটা আগে একটি হসপিটাল ছিল, যেটা জাপানিজ গভর্নমেন্ট দখল করে নেয় এবং পরে এই জায়গাটাকে এক্সপেরিমেন্টাল ল্যাব বানিয়ে ফেলে। এখানে তারা এনিমি সোলজার্সদের ধরে এনে তাদের উপর এক্সপেরিমেন্ট করত, এমন এক্সপেরিমেন্ট যার মাধ্যমে একজন মানুষকে অন্য একটি স্পিসিসে কনভার্ট করা যায়। তারা মানুষই থাকবে, কিন্তু অন্য কারো কন্ট্রোলে থাকবে। এই কথার প্রুফ তো সেই সব ফটোজ এবং ডকুমেন্টস থেকেই পাওয়া যায়। কিন্তু গোল্ডের কথা যদি বলা হয়, যেটা ক্যাপ্টেন বিশ্বাস করছে না, তার কোনো প্রুফ নেই। জেসিকাও বলে আমাদের কাছে কমপ্লিট ইনফরমেশন নেই, কিন্তু এতটুকু ক্লিয়ার যে সেই ট্রেজার এখানেই আছে। এখন ট্রেজার এবং গোল্ডের কথা শুনে বাকি সোলজার্সরাও একটু গ্রিডি হয়ে যায়। তাদেরও গোল্ড চাই এবং তাদের জীবনে অনেক টাকা দরকার ছিল। এই কারণেই কিছু সোলজার্স সেই ট্রেজার সম্পর্কে প্রশ্ন করতে থাকে এবং তারা ইন্টারেস্টেড হয়ে যায়। ক্যাপ্টেন অবভিয়াসলি এই ব্যাপারে তার সোলজার্সের ওপর অ্যাংরি ছিল, কিন্তু এই মুহূর্তে তাদের একজন সোলজার খুব আহত অবস্থায় পড়েছিল। তার ট্রিটমেন্ট চলছিল এবং সে আর কতক্ষণ বেঁচে থাকবে সেটাও জানা ছিল না। ক্যাপ্টেন তার সোলজার্সদের পরিষ্কার বলে দেয়, আমরা সামনে গিয়ে বাইরে বের হওয়ার পথ খুঁজব, গোল্ড খুঁজতে আরও ভেতরে যাব না। ক্যাপ্টেন নিজের সঙ্গে একজন সোলজার নেয় এবং বাকিদের সেই স্টোর রুমের ভেতরে অপেক্ষা করতে বলে। এটা করার কারণ ছিল যাতে কেউ আর ডেঞ্জারের মধ্যে না পড়ে। কিন্তু বেন এটা অ্যাকসেপ্ট করতে পারছিল না, কারণ সে চাইছিল পুরো ট্রেজার সে সবার আগে খুঁজে বের করবে এবং সেই ট্রেজারও গোল্ডের ওপর রাইট তারই থাকবে। কিন্তু এখন এই সব কিছুর মধ্যে জন নামের সেই সোলজার যে আহত অবস্থায় পড়েছিল, তার সঙ্গে ক্যাপ্টেন এবং জেসিকা থাকার ডিসাইড করে। আর বাকি সোলজারদের সঙ্গে বেন এবং তার গার্লফ্রেন্ড এগিয়ে যায়, কারণ বেনের মেন মোটিভ এখান থেকে বের হওয়া নয়। তার ফার্স্ট প্রায়োরিটি ছিল ট্রেজার খুঁজে বের করা। এই মিশনের পেছনে সে এত মিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করেছে, তাই তার প্রফিট তো পেতেই হবে। সে সবাইকে নিয়ে সোলজার্সের হেল্পে ক্রমাগত সামনে এগিয়ে যেতে থাকে। এদিকে আহত সোলজার জনের কাছে ক্যাপ্টেন জেসিকার সঙ্গে কিছু কথা বলে। জেসিকাকে তার লাইফ সম্পর্কে বলে, কিভাবে সে আগে সেলফিশ ছিল, আর্মিতে থাকা সত্ত্বেও সে শুধু নিজের কথা ভাবত। সে জীবনে অনেক ব্যাটল করেছে এবং অনেক মানুষকে মেরেছে, কিন্তু কিছু সময় পর সে সবকিছু কুইট করে দেয়। তারপর থেকে আজ পর্যন্ত সে আর কারও জীবন নেয়নি। জেসিকা ক্যাপ্টেনের স্টোরি শুনে অনেক ইমোশনাল হয়ে যায়, কিন্তু সেখানে বেন এবং বাকি সোলজার্স এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে নিচের দিকে অনেকগুলো আয়রন গ্রিল লাগানো ছিল। দেখে মনে হচ্ছিল এটা আলাদা একটি রুম যেখানে ডিফারেন্ট ধরনের কাজ করা হতো। বেন নিচের দিকে একটি হেলমেটও পায়, যার ওপর ইউএস আর্মি সম্পর্কে লেখা ছিল, মানে অবভিয়াসলি এখানে ইউএস সোলডিয়ার্স অবশ্যই এসেছিল। সোলজার্স প্রোটেকশন দিতে দিতে আরও ভেতরে গেলে তারা এক্সপেরিমেন্টের জিনিসপত্র দেখতে পায়, যেগুলো অবভিয়াসলি মানুষের ওপর ব্যবহার করা হতো। মানে জেসিকা যা বলেছিল সেটা একদম সত্যি। এখানে ধরা পড়া প্রিজনারদের উপর টর্চার এবং এক্সপেরিমেন্ট করা হতো। ইনফ্যাক্ট শুধু এতটুকুই নয়, তারা বড় বড় জারও দেখতে পায় যার ভেতরে মানুষের কাটা বডি পার্টস রাখা ছিল। এগুলো এতটাই হরেবল ছিল যে কেউ দেখলে বমি করে দিতে পারে। কিন্তু বেন তার গার্লফ্রেন্ডের সঙ্গে সেই পুরো জায়গাটাকে আরও বেশি এক্সপ্লোর করতে থাকে। জায়গাটা যতই স্কেয়ারি হোক, তাকে ট্রেজার খুঁজে বের করতেই হবে। এদিকে জন নামের সেই আহত সোলজারের কাছে, যে খুব বেশি ইনজার্ড ছিল,
গ্রেনেড অ্যাটাকের পর মাটির মধ্যে কিছু একটা নড়তে দেখা যায়। সে যখন ভালো করে নোটিস করছিল তখন মনে হচ্ছিল কেউ একজন তাকে মাটির নিচে টেনে নিয়ে যাচ্ছে। এখন সে যেই সেটা দেখতে যায় তখনই সে মাটির ভেতরে পড়ে যেতে শুরু করে। ঠিক গল্পের শুরুতে সেই গ্যাংস্টার যেভাবে পড়ে গিয়েছিল একইভাবে কেউ একজন জন নামের সেই সোলজারকে মাটির ভেতর থেকেই টেনে নেয়। ক্যাপ্টেন এবং জিসাস যেই এটা নোটিস করে তারা সঙ্গে সঙ্গে তাকে ধরতে ছুটে যায়। সেই গর্তের ভেতরে দ্রুত পৌঁছানোর জন্য তারা মাটি খুঁড়তে শুরু করে যাতে জনকে বাঁচানো যায়। কোনোভাবে তারা ভেতরে পৌঁছায়, কিন্তু জন মারা গেছে। তার পুরো শরীর একদম পচে যেতে শুরু করেছিল, যেন কেউ তার বডিতে কিছু ঢেলে দিয়েছে। ভালো করে দেখলে সেখানে অনেক মানুষের স্কেলেটন পড়েছিল। মানে এই কেভের ভেতরে কেউ একজন আছে যে মানুষদের মেরে ফেলে এবং তাদের খুব ভয়ঙ্করভাবে খেয়ে ফেলে। জেসিকার তো একদম হুঁশ উড়ে যায়। এখানে ক্যাপ্টেন এবং জেসিকা নিজেদের সামলানোর চেষ্টা করছিল, তখনই হঠাৎ তাদের উপর অ্যাটাক হয়। কেউ তাদের দুজনকে মেরে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আমরা একজন সোলজারকে দেখতে পাই যে গোল খুঁজতে আলাদাভাবে বের হয়েছিল, কিন্তু সেই সোলজারদের ওপর কেউ অ্যাটাক করে। এরা এমন মানুষ ছিল যাদের বডি একদম পচে গিয়েছিল এবং মুখে আয়রনের মাস্ক লাগানো ছিল। দেখে বোঝাই যাচ্ছিল না যে তারা মানুষ নাকি কোনো অ্যানিমাল। তারা এত ভয়ঙ্করভাবে সোলজারের ওপর ঝাঁপিয়ে পড়ে যে তার চোখই উপড়ে ফেলে। বেচারা সোলজার কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। আর ভালো করে দেখলে এই অদ্ভুত ক্রিচারদের মুখে যে মাস্ক ছিল ঠিক একই ধরনের মাস্ক গল্পের শুরুতে সেই গ্যাংস্টার পেয়েছিল। মানে আসল রহস্য এখন রিভিল হতে শুরু করেছে। সেই ডেঞ্জারাস ক্রিচাররা একজন সোলজারকে মেরে ফেলে। এখন বাকি ছিল আরেকজন সোলজার। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ক্রিচারের সংখ্যা ক্রমেই বাড়ছিল। অনেক ফাইট করার পর এমন একটা মোমেন্ট আসে যখন সে হাল ছেড়ে দেয়। এখন হয়তো সেই সব হিউম্যান ক্রিচার তাকে শেষ করে দেবে। আর এই জিনিসগুলোর হয়তো সেই সোলজারের কোনো আইডিয়াই ছিল না। সেই হিউম্যানয়েড ক্রিচার্স তাকে মেরে ফেলে। অন্যদিকে ক্যাপ্টেন এবং জেসিকাকে দেখানো হয় যাদের সামনে মাস্ক পরা একজন মানুষ দাঁড়িয়েছিল। তার হাতে ওয়েপন ছিল এবং সে নিজেকে ওয়ার্ল্ড ওয়ার ২ এর জাপানিজ সোলজার বলে পরিচয় দিচ্ছিল। ক্যাপ্টেন এবং জেসিকা মাথা নিচু করে তাকে বোঝানোর চেষ্টা করে। এখন সেই জাপানিজ সোলজার যাই হোক, সে বলতে থাকে যে জাপান ওয়ার্ল্ড ওয়ার ২ জিতে গেছে এবং চারদিকে তাদেরই রাজত্ব চলছে। কিন্তু এখনও ওয়ার চলছে। এই কারণেই ওয়ার্ল্ড ওয়ার ২ এর পর থেকে সে এখানেই রয়েছে এবং কখনও বাইরে বের হয়নি। কিন্তু জেসিকা সেই মানুষটাকে পরিষ্কার বলে জাপান হেরে গেছে। তারা অনেক আগেই সারেন্ডার করেছে এবং এখন তো 20th সেঞ্চুরি চলছে। সেই জাপানিজ সোলজার একদম শকড হয়ে যায় এবং তার ওয়েপন নিচে নামিয়ে ফেলে। তখন জেসিকা তাকে ট্যাবলেটে কিছু ভিডিওস দেখায়। সেই ভিডিওসে পরিষ্কার দেখা যাচ্ছিল যে জাপানিজ গভর্নমেন্টের প্রেসিডেন্ট সারেন্ডার করছেন, মানে তারা হেরে গেছে এবং ওয়ার অনেক বছর আগেই শেষ হয়ে গেছে। সেই জাপানিজ সোলজার তার মাস্ক খুলে ফেলে আর দেখা যায় তার মুখ একদম নষ্ট হয়ে গেছে। সে একদম শকড ছিল যে এই ব্যাপারে তার কোনো আইডিয়াই ছিল না। এতদিন সে মনে করে এসেছে যে বাইরে এখনও ওয়ার চলছে। এই কারণেই সে এত বছর ধরে এখানে আটকে আছে। এই বিষয়গুলো যদি সে একটু আগেই জানতে পারত তাহলে হয়তো সে তার সঙ্গীকে বাঁচাতে পারত। কারণ যে ব্যক্তি স্ট্রেচারের ওপর শুয়েছিল সে মারা গেছে। যখন সেই জাপানিজ সোলজার একটু ইমোশনাল হয়ে নিচে বসে পড়ে, তখন ক্যাপ্টেন সুযোগ নিয়ে তার ওয়েপন সামনে রেখে দেয়, কারণ তার সঙ্গে ডিল করা ডেঞ্জারাস হতে পারে। ক্যাপ্টেন এবং জেসিকা পুরো চেষ্টা করছিল সেই আননোন সোলজারের কাছ থেকে সবকিছু জানার। তারা জিজ্ঞেস করতে শুরু করে, তোমার এই অবস্থা কিভাবে হলো এবং এত বছর পরেও তুমি কিভাবে এখানে জীবিত আছো? তখন সেই সোলজার জানায় জাপানিজ সায়েন্টিস্টস তাদের উপর যে ইনজেকশন এবং এক্সপেরিমেন্ট করেছিল এটা তারই রেজাল্ট। মানে সেই সোলজার্সের টিমের ওপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা হয়েছিল আর তাদের বলা হয়েছিল এর ফলে তারা কখনো বৃদ্ধ হবে না, তাদের ইয়ুথ সবসময় একই থাকবে। সায়েন্টিস্টস বাইরে যাওয়ার পথও বন্ধ করে দিয়েছিল এবং যে ১-২টা পথ বাকি ছিল সেগুলো শুধু তাদেরই জানা ছিল। এই কথা শুনে জেসিকা এবং ক্যাপ্টেন অনেক বেশি শকড হয়ে যায়। কিন্তু সেই সোলজার বলে জাপানিজ সায়েন্টিস্টস এখানেই থেমে থাকেনি, তারা তাদের এক্সপেরিমেন্ট আরও নেক্সট লেভেলে নিয়ে যেতে চেয়েছিল। এই কারণেই তারা আমাদের সবাইকে এখানে আটকে রেখে আলাদা আলাদা ইঞ্জেকশন দিতে শুরু করে। এই ইঞ্জেকশনের মাধ্যমে তারা আসলে চেয়েছিল সব সোলজার্স মিলে এমন একটি আর্মি তৈরি করবে যারা কখনো মরবে না এবং তাদের জন্য কাজ করবে। মানে জাপানের জন্য এমন সোলজার্স যারা ডেড হলেও তাদের এনিমিকে খুব ভয়ঙ্করভাবে আঘাত করতে পারবে। তাদের কেউ মারতে পারবে না, বরং কিছু সময় পর তারা আবার জীবিত হয়ে উঠবে। সেই জাপানিজ সোলজার জাপান সম্পর্কে একটি ডার্ক রিয়ালিটি বলে দেয়। মানে এমন একটি আর্মি যারা পুরো দেশগুলো নিজেরাই দখল করে নিতে পারবে। ক্যাপ্টেন এবং জেসিকা টেনশনে পড়ে তার কাছে বাইরে বের হওয়ার পথ জিজ্ঞেস করে। সেই ভয়ঙ্কর সোলজার বলে, প্রথম পথ বন্ধ হয়ে গেছে, আরেকটি পথ আছে, কিন্তু সেখানে যাওয়া ডেঞ্জার থেকে এমটি হবে না।
অন্যদিকে আমরা বেন এবং বাকি সোলজার্সদের দেখতে পাই যারা ট্র্যাভেল করতে করতে এন্ট্রান্সের কাছে পৌঁছে গেছে। কিন্তু দেখা যায় পাথর পড়ে যাওয়ার কারণে সেই পথও বন্ধ হয়ে গেছে। তারা এখান থেকে বাইরে বের হতে পারবে না। এতে এখন টেনশন ছড়িয়ে পড়ে এবং সবাই অনেক বেশি চিন্তিত হয়ে যায়। তারা ফিগার আউট করার চেষ্টা করছিল আর কোনো পথ থাকতে পারে কিনা, কিন্তু হঠাৎ সেই অদ্ভুত ক্রিচার বেনের ওপর অ্যাটাক করে। সে বেনকে মেরে ফেলতে চাইছিল। ইনফ্যাক্ট সে বেনকে ফেলে ইনজার্ডও করে দেয়। কিন্তু বাকি সোলজার্স যাদের কাছে গান ছিল তারা সরাসরি সেই ক্রিচারের ওপর শ্যুট করে। তার মাথায় অনেকগুলো বাটলার করার পর গিয়ে সে শান্ত হয়। সেখানে উপস্থিত সবাই একদম অবাক হয়ে যায় যে এরা কোনো স্পিসিসের মানুষ। তাদের পুরো বডি একদম পচে গেছে এবং মনে হচ্ছিল কেউ তাদের কন্ট্রোল করছে। সোলজার যখন সেই ক্রিচারের মাথাটা ভালো করে দেখে তখন সেখানে কিছু সিম্বলস আঁকা ছিল আর লেখা ছিল এই কোনো সোলজার এবং তার বয়স কত।